অনেকে বলে থাকেন যে এই বাড়ির ভেতরে একজন ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তারপর থেকেই এই বাড়িতে নানান ভৌতিক কার্যক্রম ঘটে থাকে। তো আমি এসেছি একেবারে এই জমিদার বাড়িটিতে। এখন প্রবেশ করব ভিতরে। সেদিন সন্ধ্যা ঘনিয়ে আসছিল। আমি তখনও ছিলাম সেই জমিদার বাড়িটির ভেতর। অন্ধকারে জমিদার বাড়ির কক্ষগুলোতে ঠিকভাবে কিছুই দেখা যাচ্ছিল না। আমি যখন থেকে এখানে প্রবেশ করেছি একটা অস্বাভাবিক রকমের সুগন্ধি আমি উপলব্ধি করতে পারছি। এই পাতাটি অস্বাভাবিকভাবে নড়ছে হঠাৎ করে। সামনে আসছিল একের পর এক অস্বাভাবিক বিষয়। এই বাড়ির জমিদাররা নাকি ছিলেন অনেক অত্যাচারী। মানে জুতা পায়ে দিয়ে হাঁটতে পারে না, কিংবা ছাতি মুড়া যাইতে পারে না, তারা দইরাই না গর্দান দিছে, তাই নাকি? চারপাশের গা শিউড়ে ওঠার মতো এক পরিবেশ বিরাজ করছিল 200 বছরের প্রাচীন এই স্থাপনায়। ভিউয়ার্স দেখেন, এই সেই সিঁড়ি যুগের পর যুগ ধরে এভাবে নিস্তব্ধ অবস্থায় পড়ে আছে। অতীতে এখানে জমিদার পরিবারের সদস্যদের আনাগোনা ছিল, কিন্তু এখন দেখেন সিঁড়িটি দেখলেই জমিদার শচীনাথ চৌধুরীর অলওয়া জমিদার বাড়িতে নাকি সন্ধ্যার পর ঘটে নানান ভৌতিক কর্মকাণ্ড। তখন বাজে বিকাল 4:30। আকাশ একেবারে মেঘলা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমি ছুটে চলেছি 200 বছরের পুরনো এক ইতিহাসের খোঁজে। গন্তব্য হচ্ছে অলওয়া জমিদার বাড়ি। বাড়িটির অবস্থান টাঙ্গাইল জেলা সদরের অলওয়া ভবানী নামক এলাকায়, কিন্তু সেই পুরো জায়গাটি একটি জঙ্গলে ঘেরা। কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম সেই জমিদার বাড়ির এলাকায়। মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল যে সন্ধ্যা নামার আগে আমি ভিডিও শেষ করতে পারবো কি না। তাছাড়া সেই জমিদার বাড়ি সম্পর্কে ভালো কিছু শুনিনি আমি। সেই জমিদার বাড়ির সাথে জড়িয়ে আছে কিছু অস্বাভাবিক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা। জঙ্গলে মোড়ানো কাঁচা রাস্তা দিয়ে যেতে হয় সেই ভুতুরে জমিদার বাড়িটির দিকে। আশেপাশে মানুষ খুঁজে পেলাম না। কয়েকটি গাছপালায় ঘেরা এক জায়গায় নজরে পড়ল কিছু প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ। এটি জমিদার বাড়ির পেছনের অংশ। খুব সম্ভবত এটি পেছনের আঙিনা হিসেবে ব্যবহৃত হতো। ঠিক কোনায় একটি পুরনো কূপ চোখে পড়ল, যার গভীরতা মাটিতে ভরে গেছে। সেই সময়ের অনেক গল্প শোনানোর চেষ্টা করছে এই কূপটি। ইতিহাস থেকে জানা যায় 1800 শতকে জমিদার শচীনাথ রায় চৌধুরী 132% জমির উপর এই অলওয়া জমিদার বাড়িটি নির্মাণ করিয়েছিলেন। এরপর বংশ পরম্পরায় জমিদার বংশধররা এখানে জমিদারি পরিচালনা করতে থাকেন। জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলে এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে এক ভুতুড়ে অবস্থা ধারণ করে। তবে 1980 সাল থেকে কয়েক বছর পর্যন্ত স্থানীয় ভূমি অফিসের কিছু কার্যক্রম পরিচালনার জন্য এই জমিদার বাড়ির কিছু অংশ ব্যবহৃত হয়েছিল। অবশিষ্ট অংশ প্রায় ধ্বংসের পথে। শোনা যায় এই বাড়িটির শেষ জমিদার ছিলেন কনকলতা রায় চৌধুরী। জমিদার বাড়িতে প্রবেশের পর থেকেই কেমন যেন এক অজানা ভয় কাজ করছিল। তো ভিউয়ার্স, আমার পিছনে একটি বাড়ি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে অলওয়া জমিদার বাড়ি। বলা হয়ে থাকে এটি প্রায় 200 বছরের প্রাচীন একটি স্থাপনা, কিন্তু স্থানীয়দের কাছে এই বাড়িটি একটি ভুতুরে বাড়ি হিসেবে পরিচিত। এর একটি কারণ আছে। অনেকে বলে থাকেন যে এই বাড়ির ভেতরে একজন ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তারপর থেকেই এই বাড়িতে নানান ভৌতিক কার্যক্রম ঘটে থাকে। তো আমি এসেছি একেবারে এই জমিদার বাড়িটিতে।
এখন প্রবেশ করব ভিতরে এবং আপনাদের দেখাবো যে এই বাড়িটির ভেতরে কি কি আছে, কি কি স্থাপনা এখনও টিকে রয়েছে, এবং এই জমিদার বাড়ির প্রত্যেকটি কক্ষ আমি ঘুরবো এবং আপনাদের সব জিনিস দেখানোর চেষ্টা করব। তো আমি ভিতরে প্রবেশ করেছি এই জমিদার বাড়িটির। এখন এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি একেবারে ভঙ্গুর অবস্থায় বহুকাল যাবৎ আছে। উপরে দেখেন একটি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। তো এখানে 3টি কক্ষ দেখা যায় মোট, এই যে 1 2 3। চলুন ভিতরে প্রবেশ করি। ভেতরে আসলেই এরকম একটি বিশাল বারান্দা দেখা যায়। এখন আমি এই জমিদার বাড়িতে একেবারে একা এসেছি, কেউ নেই, তাই একটু ভয় লাগছে যে আমি চারপাশে ঘুরবো কিভাবে, কেউ থাকলে ভালো হতো। দেখুন না, একেবারে গা ছমছমে অবস্থা বিরাজ করছে পুরো জমিদার বাড়িটিতে। চারপাশেই যেন এক অন্য রকম নিস্তব্ধতা পুরো জমিদার বাড়িটিতে। তো ভিউয়ার্স, আমি এখন একটি বারান্দা দিয়ে একটি কক্ষর দিকে যাচ্ছি এই জমিদার বাড়ির। আপনাদের একটু দেখাই, এই কক্ষটির একটি দরজা আছে, এই দরজাটি আপনাদের দেখাই। এটি সেই সময়কারই দরজা, এই যে দেখেন সেই সময়কার কাঠ এখনও যে আছে, এবং এই যে ভেন্টিলেটরের যে সিস্টেম সেটি এখানে দেখতে পাচ্ছি। তবে এতটাই অন্ধকার এবং এই জায়গাটি এতটাই স্যাঁতস্যাঁতে যে ভেতরে আমি প্রবেশ করতে দ্বিধাবোধ করছি, কারণ জায়গাগুলো খুব নোংরা করে রাখা হয়েছে আর কেমন যেন অস্বাভাবিক একটা পরিবেশ চারপাশেই বিরাজ করছে। এই যে এপাশেও আরেকটি কক্ষ আছে এবং এখানে 2টি দরজাই এখন পর্যন্ত টিকে আছে, এবং এখানেও ওই একই ভেন্টিলেটরের মতো অংশ দেখা যায়। তো ভিউয়ার্স, এই যে গা ছমছমে একটা দালান দেখছেন, এখানে প্রবেশ করা যায় কিন্তু জানলা দিয়ে প্রবেশ করতে হবে। চলুন ভিতরে যাই এবং আপনাদের দেখাই ভিতরের এখন কি অবস্থা। প্রবেশ করার মতো অবস্থা নেই আসলে। এই জানলা দিয়ে যে প্রবেশ করব সেটাও খুবই কষ্টকর ব্যাপার। এই যে দেখেন ভিউয়ার্স, এই কক্ষটি মোটামুটি পরবর্তীতে তৈরি করা হয়েছিল, যেটা দেখে মনে হচ্ছে। এই দালানটি অনেকটাই ভালো, তবে একেবারে ভুতুড়ে অবস্থায় পড়ে আছে। এই যে উপরে একটি সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায়, দেখি কতটুকু যেতে পারি। এই যে উপরে কয়েকটি কক্ষ আছে। এই দালানটি হয়তোবা পরবর্তীতে ভূমি অফিসের প্রয়োজনে ব্যবহৃত হতো, যেটা দেখে আমি ধারণা করছি। এর চারপাশের যে দরজা জানলাগুলো সেগুলোর অবস্থা খারাপ, কিন্তু দালানের যে নিচের অংশগুলো সেগুলো ঠিক আছে। উপরে দেখেন এই যে লোহার বিমগুলো এখনও টিকে আছে। তো এপাশ দিয়ে আরেকটি সিঁড়ি আছে, এপাশ দিয়ে দেখি উঠা যায় কিনা। পুরো আসলে একেবারে ভৌতিক অবস্থা চারপাশে। আমি যে একা হাঁটাচলা করছি, খুবই ঝুঁকি নিয়ে হাঁটছি। তবে এই যে ছাদ, সেই ছাদটি আমার কাছে মোটামুটি ভালো মনে হচ্ছে। এই যে দেখেন এই ছাদটি ঠিক আছে। আমি আপনাদের আরেকটি ছাদে নিয়ে যাব, সেই ছাদের অবস্থা খুবই ভয়ঙ্কর, এবং সেই সিঁড়িটি একেবারে ভঙ্গুর এবং নড়বড়ে। আপনাদের এখান থেকে জমিদার বাড়ির একটি দৃশ্য দেখাই। এই যে এটি হচ্ছে আঙিনা জমিদার বাড়ির, উপর থেকে দেখাচ্ছি। এটি হচ্ছে সর্বোচ্চ ছাদ, মানে এই যে জমিদার বাড়ি সম্পূর্ণ আছে সেই জমিদার বাড়ির সর্বোচ্চ ছাদ হচ্ছে এটি। এখানে একটি কক্ষ আছে, দেখি এই কক্ষটিতে প্রবেশ করলাম। এখান থেকে উপরে ওঠা যায় কিনা, না, আর উপরে ওঠার কোনো সুযোগ নেই। এই যে একটি জানালা, এটি হয়তোবা অনেক পরে নির্মাণ করা হয়েছিল এই
ভবনটি, মানে এই দালানটি, কারণ এর যে কাঠামো এবং এর যে নির্মাণশৈলী দেখে মনে হচ্ছে অনেকটাই আধুনিক। তো আমরা বাকি যে ভবনগুলো আছে সেগুলোতে যাব। তো ভিউয়ার্স, চলুন আমরা আরেকটি ভবনে যাই। এই যে ভবনটি, এই ভবনেই একটি ভয়ঙ্কর সিঁড়ি আছে, সেই সিঁড়িটি আমি আপনাদের দেখাবো। বলা হয় সেই সিঁড়ি দিয়ে উপরে উঠলে ছাদের যে ভয়ঙ্কর অবস্থা সেটি দেখলে একেবারে মানে ভেতরটা আটকে উঠবে এমনটা অবস্থা। তো ভিউয়ার্স দেখেন, এই সেই সিঁড়ি যুগের পর যুগ ধরে এভাবে নিস্তব্ধ অবস্থায় পড়ে আছে। অতীতে এখানে জমিদার পরিবারের সদস্যদের আনাগোনা ছিল, কিন্তু এখন দেখেন সিঁড়িটি দেখলেই মনে হচ্ছে এই জায়গাটি কান্না করছে। তো আমরা উপরে উঠব এবং উপরে উঠে আমি আপনাদের উপরের যে ছাদের এখন কি অবস্থা সেটি দেখানোর চেষ্টা করব। কিন্তু এই যে সিঁড়িটি দেখেন, সিঁড়ি দিয়ে যে আমি উপরে উঠব সেই সাহসটা আমার হচ্ছে না, কারণ গাছপালার শিকড়গুলো দেখেই ভয় লাগছে। তার আগে দেখিয়ে দিই, এখানে একটি কক্ষ আছে। এই কক্ষটি একেবারে পেছন দিকের যে জায়গাটি সেই জায়গাটিতে, এবং এখানে ঢুকলে আর একটি কক্ষ দেখা যায়। এই যে দেখেন, এটিও একেবারে অনেক বড় একটি কক্ষ এবং এপাশ দিয়ে বের হওয়ার রাস্তা আছে। তো চলুন ভিউয়ার্স, এখন সেই সিঁড়ি দিয়ে আমরা ছাদে উঠব। উপরের দিয়ে এই যে উঠার আগেই দেখেন এখানে উপরের যে দুইটি স্তর সেই স্তরগুলো নেই সিঁড়ির। তো একেবারে অনেক বিপজ্জনক জায়গা, কারণ এখানে সাপের উপদ্রব থাকতে পারে, তাই আমি খুবই সাবধানে পা ফেলব। এপাশে একটি জানালা আছে এবং এপাশ থেকে উপরে উঠতে হবে আমাকে, কিন্তু ভয় করছে কোথায় থেকে কে কোনো পোকামাকড় বা সাপ আক্রমণ করে নাকি। দেখেন না কি কাজ ছমছমে অবস্থা পুরো জায়গাটির, একেবারে বট গাছের শিকড় ভেদ করে পুরো জায়গাটিকে খেয়ে ফেলছে। এই যে দেখেন, আমি আপনাদের যে জিনিসটি দেখাতে চেয়েছিলাম, এই ছাদটি দেখেন। এক সময় এই ছাদে এই জমিদার পরিবারের অনেকটা সময় পার হয়ে যেত। এখন এই ছাদটি দেখেন, এটি দেখে মনে হচ্ছে যে এখানে একটি ছোটোখাটো জঙ্গল বা বন হয়েছে। মানে এক সময় যে এখানে এই ছাদে এসে জমিদার পরিবারের লোকজনেরা নিজের সুন্দর মুহূর্ত কাটাতেন, সেই জায়গাটি এখন একেবারে জঙ্গলে ছেয়ে গেছে এবং একটা গা ছমছমে ভুতুরে অবস্থা। আর কতই না পোকামাকড়ের আবাসস্থল। তো আমি আর ভিতরে প্রবেশ করব না, কারণ ভিতরে প্রবেশ করাটা একেবারে জীবন ঝুঁকি নেওয়ার মতো হবে। এই যে এই সিঁড়ি দিয়ে আমি আসলাম এবং এই ছাদটি আপনাদের দেখানোর জন্য। একেবারে এই গাছের আধিপত্য দেখে মনে হচ্ছে যে গাছ আমাকে জানান দিচ্ছে যে এখন শুধু এখানে তারাই রাজত্ব করছে, আর অন্য কোনো অস্তিত্ব এখানে নেই। তবে আপনাদের একটি ব্যাপার জানাই, আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এখানে একটি দুর্ঘটনা হয়েছিল, যেটা অনেক স্থানীয় লোকেরা বলে থাকেন যে এখানে একজন মারা গিয়েছিলেন, মানে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল, মানে ফাঁসি দিয়েছিলেন যিনি। তো সেই ব্যাপারটি আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল যে এই জমিদার বাড়িতে আমি এভাবে করে ঘোরাফেরা করছি একা, তো সেজন্য আবার কোনো কিছুর সম্মুখীন হতে হয় কি না। কিন্তু আমি এখন পর্যন্ত সেরকম কোনো কিছু পাইনি। তবে এখনও আমার পুরো জমিদার বাড়িটা ঘোরা শেষ হয়নি। আগে চারপাশে আরও ভালোভাবে ঘুরবো, তারপর এখান থেকে যাব। আমি নেমে যাচ্ছি এই সিঁড়ি থেকে। প্রত্যেকটি জায়গায় এরকম ছোট ছোট জানালা তৈরি করা হয়েছিল। আসলে শখের তৈরি করা জমিদার বাড়িটি এখন এই সিঁড়িটির দিকে তাকালেই বোঝা যায় যে কি অবস্থায় আছে। এই যে পাশে আরেকটি কক্ষ।
এবং প্রত্যেকটি কক্ষেই বড় বড় জানালা ছিল। এই জানালাগুলো দেখেন, এই জানালাগুলো যেন এখনও মনে হচ্ছে যে এই জানালাগুলো থেকে জমিদার পরিবারের লোকজনেরা এখনও বাইরের দিকে তাকান। জানালার বাইরে একটি আবার প্রাচীর বড়। তো এই ছিল এই ঝুঁকিপূর্ণ ভবনটি, যার উপরে ওঠা যেত। তবে ভিউয়ার্স, আপনাদের কিছু জিনিস দেখাই। এই জমিদার বাড়িতে কিছু কারুকার্য লক্ষ্য করা যায়। যে দেখেন, এখানে কিছু শৈল্পিক কারুকার্য দেখতে পাচ্ছি আমি, এখানেও কিছু শৈল্পিক কারুকার্য দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখেন, এই প্লাস্টারগুলো খসে পড়েছে, এখানকারও প্লাস্টারগুলো খসে পড়েছে। এখানে এটা দেখে মনে হচ্ছে যে ময়ূর তৈরি করা হয়েছিল। চারপাশেই অসাধারণ শৈল্পিক কারুকার্য দেখতে পাবেন আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন। এখন তো শুধু সেগুলোর কাঠামোই বোঝা যাচ্ছে, হয়তোবা সেই সময় সেইগুলোতে রং করা হয়েছিল, সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছিল। আমি যখন থেকে এখানে প্রবেশ করেছি, একটা অস্বাভাবিক রকমের সুগন্ধি আমি উপলব্ধি করতে পারছি। যে এখানে কেমন যেন আতরের মতো যে একটা গন্ধ পাওয়া যায়, সেই গন্ধটা এই পুরো জায়গাটিতে ছড়িয়ে পড়েছে এমনটা মনে হচ্ছে আমার কাছে। সেটা কী কারণে হচ্ছে সেটা আমি জানি না, তবে এই রকম গন্ধ সাধারণত কোনো পরিত্যক্ত বাসায় থাকাটা অস্বাভাবিক। জমিদার বাড়িতে প্রবেশের কিছুক্ষণ পর থেকেই সেই সুগন্ধি যেন কয়েকটি কক্ষ এবং বারান্দায় আমি অনুভব করেছিলাম। তবে কোথাও কোথাও মাছের তেলের এক গন্ধ ছড়িয়ে পড়েছে এই জমিদার বাড়ির কিছু জায়গায়। ব্যাপারটি অনেকটাই অদ্ভুত। তো ভিউয়ার্স, এখানে আপনাদের একটি জিনিস দেখাই। এই জমিদার বাড়ির বিস্তৃতি কতদূর ছিল, এই যে এখানে দেখেন, এখানেও কিছু প্রাচীরের ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি। দেখেন, এই যে এখানে একটি এবং এপাশে একটি, ওই যে ওখানেও প্রাচীর ছিল। তার মানে বোঝা যায় এই জমিদার বাড়ির আয়তনটা অনেক বড় ছিল। ভিউয়ার্স, আমি এখন আরেকটি ভবনের দিকে যাচ্ছি। এই যে দেখেন, এই প্রাচীরগুলো সেই জমিদার বাড়িরই প্রাচীর। কত মজবুত আকারে তৈরি করা হয়েছিল এই প্রাচীরগুলো। এখন একেবারে ভাঙা ভাঙা অবস্থায় দাঁড়িয়ে আছে প্রাচীরগুলো। দেখেন, এই পাশে আসলে আরেকটি ভবন দেখা যায়। এই যে দেখেন, এই যে ভবনটি, এটি একেবারে ওই যে প্রধান যে ভবন সেখান থেকে একটু দূরে। আর এখানে আবার প্রবেশ করার জন্য একটি সুন্দর গেট আছে। এই যে দেখেন গেটটি, চারপাশের জঙ্গল দেখেন কি অবস্থা চারপাশের জঙ্গলের। আমি প্রবেশ করলাম এখন এই ভবনটিতে, কিন্তু এই ভবনটিও একেবারে নিশ্চিহ্ন প্রায়। এটি হয়তোবা জমিদার বাড়ির কোনো থাকার জায়গা হিসেবে ব্যবহার করা হতো। ভবনটি দেখে মনে হচ্ছে যে দেখেন, ভিতরে যে প্রবেশ করব কোনো রাস্তাই নেই। এই যে এপাশে একটি ছাদ আছে, এই যে দেখেন, এই ছাদটিতে উঠা এখন একেবারে মুশকিল। ইটগুলো দেখেন খসে খসে পড়েছে চারপাশে। এই যে বাঁশঝাড়, এবং বাঁশঝাড়ের পাশে এই পুরাতন ভবনটি। তো ভিউয়ার্স দেখেন, এখানে একটি জিনিস দেখাই। এই পাতাটি অস্বাভাবিকভাবে নড়ছে হঠাৎ করে। এটি বাতাসের কারণে সবগুলোই নড়ছে, কিন্তু এই পাতাটি কেন জানি অস্বাভাবিকভাবে নড়ছিল। তো আসলে যখন থেকে জমিদার বাড়িতে এসেছি, মানে একটা আজব আবহাওয়ার সৃষ্টি হয়েছে চারপাশে। হঠাৎ করে বাতাস চলছে, হঠাৎ করে বাতাস থেমে যাচ্ছে, তারপরে মানে আজব আজব পাখির শব্দ শুনতে পাচ্ছি। সব মিলিয়ে কেমন যেন চারপাশে গাছ ছমছমে একটা ব্যাপার কাজ করছে। একটু পরেই সন্ধ্যা নামবে। আসলে এখানে বেশিক্ষণ অবস্থান করাটাও অনেক বিপজ্জনক। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, তাই জমিদার বাড়ি থেকে বের হয়ে গেলাম। ইতিহাসে তেমন এই বাড়ির তথ্য সম্পর্কে জানা যায়নি, তবে এখানকার স্থানীয়দের কাছ থেকে এই বাড়ির জমিদারদের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিলাম। এখানকার স্থানীয়দের মতে জমিদারদের অনেকেই প্রজাবান্ধব ছিলেন, কিন্তু বেশিরভাগই ছিলেন অত্যাচারী। মানে যেটুকু বাপ দাদার কাছে শুনছি ওইটুকুই আমার জানা আছে।
এই হলো উপরে থাকতো। ওনার রুমটা উপরে ছিল? হ্যাঁ, উপরের রুম ছিল। এমনকি উপরে একটা চিলাকোট আছে, ওই চিলাকোটার উপরে সে থাকতো ওই জায়গায়। মানে ওই জায়গায় যে বসতো মাঝে মাঝে হেসুমকা, ওই জায়গায় যে মেয়ে বসতো ওই টাইমে যদি এলাকার কেউ ছাতি ফুটিয়ে গেত, তার 2 নলা বন্দুক দিয়ে গুলি শুট করে ফালিয়ে দিত। ও মানে উনি খুব অত্যাচারী ছিলেন আর কি, মানে একটু অত্যাচারী করতেন, অহংকারী অত্যাচারী ছিলেন। এটা ছাতি ফুটিয়ে যেতে দিতেন না রোদের সামনে। অনেক মানুষ বলে যে এই জমিদার বাড়ির ভিতরে অনেক অস্বাভাবিক ভৌতিক কর্মকাণ্ড হয়, এই ব্যাপারে কি জানেন? হ্যাঁ, মাঝে মধ্যে শোনা যায় কিছু কিছু আওয়াজ, ভূতের আওয়াজ আসে এই জায়গা থেকে, চিল্লাপাল্লা শোনা যায়, অস্বাভাবিক শব্দ শোনা যায়। অস্বাভাবিক সন্ধ্যার পরে? হ্যাঁ, সন্ধ্যার পরে এই জায়গায় যাতায়াত করে না, মানে ওই ইয়ার ভয়ের কারণে। খেলা আমরা এই ইন্ডিয়া রাত 2টা-3টা তৈরি আমরা এই খেলা যাতায়াত করি, তাছাড়া কে ওই জায়গায় বাইরের কোন লোকই আসে না এখানে। হ্যাঁ, আর এলাকার মুরব্বীরাও এই জায়গাতে কোনো সময় রাত হলে আড়াচলা করে না। চলে গেলেন কবে নাগাদ? এই আমি পাকিস্তান আমলে চলে গেলেন। এনারা কি খুব অত্যাচারী ছিলেন? না, অত্যাচারীও তেমন যে ছিল তা না। ওই উনি বলছেন না না না, তেমন অত্যাচারী ছিল না। না না, ওরা হচ্ছে তোমার মানে জুতা পায়ে দিয়ে হাঁটতে পারে না, কিংবা ছাতি মুড়া যাইতে পারে না, তারে দইরাই না গর্দান দিছে। তাই নাকি? এত খারাপ ছিল না। না, হয়তো বা সব জমিদার ছিল না এই জমিদার বাড়ির। না, ছিল সব জমিদারি আসছিল। সব জমিদারই ভালো ছিল? নারু বাবু, কনকলতা চৌধুরী, বাগু বাবু, শশীনাথ চৌধুরী এরা ছিল। এরা এমনি লোক ভালো ছিল। এদের আপনারা তো কাউকে দেখেন নাই আপনাদের বয়সে? আমরা দেখছি, তার মানে পিয়াদা দেখছি। মানে সবাই হরিচরণ বাবু, ভারতী বাবু, এগুলো আমরা দেখছি। একটা লোক মারা গেছে, সে মানে মহিলার মারা গেছে না? না, মহিলা না পুরুষ। আচ্ছা, সে আসলে জমিদার বাড়ির কাজ করতো। ওই জমিদার বাড়িতেই মারা গেছে? না, তারে গুলি করে জমিদাররা মারছিল। এই যে জায়গা তাই? আমার কেন মারলো? ওই জমিদারের সাথে সাক্ষী হয়েছিল, নাইটাল আসলো। ও মানে ওইখানে কাজ করতো? যেগুলো কথা বিতর্ক হয়ে সে তাকে গুলি করে মার। সেটা সেই জমিদারি আমলে? জমিদারি আমলে। ও আচ্ছা, ওটা হচ্ছে শেষ জমিদার যিনি, উনি শেষ জমিদার। ওনাদের কাছে সবসময় বন্দুক থাকতো নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। এটা সতীনাথ চৌধুরী, কনকলতা চৌধুরী, বাগু বাবু, আচ্ছা, এরা হয়েছিল মালিক। তো তারপর থেকে জমিদার ওইভাবে পড়ে আছে? ওইভাবে পড়ে আছে, জমিদারা গেছে গা। এই জমিদার বাড়িটি এখনও যদি সংরক্ষণ করা হয় তাহলে এটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব, কিন্তু আমার মনে হয় যে এটি খুব দেরি হয়ে গেছে, কারণ জায়গাটি অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। বেশিরভাগ ভবনই একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। তবে যতটুকু আছে সেটিকে সংরক্ষণ করা সম্ভব। সংরক্ষণ করে এটিকে পর্যটকদের জন্য একেবারে খুলে দিলে অনেক পর্যটক এখানে আসবেন এবং ঘুরে দেখবেন এই ঐতিহাসিক জমিদার বাড়িটি। তাহলে ভিউয়ার্স, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন